প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, সেই বিষয়টির মূল যে চরিত্র সেটা হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয়। আপনারা জানেন তিনি ওয়াশিংটনে, বিশেষ করে ওয়াশিংটনের শহরতলিতে ভার্জিনিয়ায় প্রবাসী, দীর্ঘদিন যাবৎ প্রবাসী। সজীব অজয় জয় শেখ হাসিনার 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার সময় থেকে আজ অবধি বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বা নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি কথাবার্তা বলছেন। কতটুকু রাইট, কতটুকু রং, কতটুকু তিনি বলতে পারেন, কতটুকু পরিমিত ভূত সীমা থাকা উচিত, সেটা তার কথাবার্তার থেকেই বেরিয়ে আসবে এবং সেটা নির্ভর করে মানুষের বিবেক বিবেচনার উপর। মানুষ সজীব অজয় জয়ের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা বা আমাদের এই নতুন প্রজন্মের নেতাও তাকে বলা যায়, যদিও তার বয়স 50 ঊর্ধ্ব, তবু তিনি অপেক্ষাকৃত তরুণ। যেমনটি আমাদের অন্য একটি প্রধান বিরোধী দল তারেক রহমানের সেই একই রকম তারুণ্যের নেতা বলা যেতে পারে। এবং বিষয়টি কিন্তু একেবারে চাট্টিখানি কথা নয়। দুটি প্রধান দলের দুজন নেতা, দুজনেই দেশের বাইরে, দুজনেই অপেক্ষাকৃত প্রায় সমবয়সী। পড়াশোনায় একজন বেশি একজন কম, সেটা হইতেই পারে। রাজনীতিতে পড়াশোনার গুরুত্ব যেমন আছে, আবার আপনি দেখবেন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতা, বিদগ্ধ নেতা, যারা এমনকি বঙ্গবন্ধুর সহচর ছিলেন, তাদেরও এমন যে পড়াশোনা একেবারে সকলেই বিশাল তা নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি, পড়াশোনা, একাডেমিক পড়াশোনা একটু কম হলেও যে নেতা হওয়া যায়, এই ধরনের নেতার সংখ্যা বিএনপিতে নেই, তবে আওয়ামী লীগে অনেক। আপনারা যখন চোখ মেলে তাকাবেন বিভিন্ন জেলার দিকে, আপনি দেখবেন 70 দশক 80 দশকের যে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা ছিল, যারা বঙ্গবন্ধুর সঙ্গে পলিটিক্স করেছেন, তাদেরকে আপনি দেখবেন অসম্ভব মেধা, যুক্তি এবং রাজনৈতিক প্রজ্ঞা, যদিও তাদের তেমন একাডেমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। প্রিয় দর্শক, বলছিলাম যে আজকে সজীব অজয় জয় নিয়ে কথা বলবো। সজীব অজয় জয়ের কিছু কিছু বিষয় অবশ্যই আলোচনায় আসবে, আলোচনায় আসতে হবে, যেহেতু তিনি বঙ্গবন্ধুর দৌহিত্র এবং শেখ হাসিনার পুত্র এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি। তার প্রতিটি কথা, তার প্রতিটি মোমেন্ট, তার প্রতিটি চাল চলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুই কিন্তু মানুষ কাউন্ট করবে। সেটা হোক দলের ভিতর, এটা হোক দেশের সাধারণ মানুষের কাছে। দলের মানুষও দেখতে চাইবে তার দলের ভবিষ্যৎ নেতার যোগ্যতা।
মানুষের কথা বলার সময় তার মেধার পরিচয় পাওয়া যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিরিয়েন্স তাকে ভবিষ্যৎ নেতার যোগ্যতা প্রমাণ করে। যেমনটি তারেক রহমানের পড়াশোনা কতটুক আপনারা সকলেই জানেন, এ নিয়ে কথা বাড়াতে চাই না, কিন্তু তারেক রহমান একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তার মার অসুস্থতার কারণে। তিনি তো এখন ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান। অনেক আলোচনা, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারপরেও কিন্তু তিনি যাচ্ছেন না। এখন বলছেন তিনি যাবেন, দেখা যাক তিনি গেলে। আমি কিন্তু তিনি যেদিন বাংলাদেশের মাটিতে পা দিবেন সেদিনেই বিশ্বাস করব তিনি বাংলাদেশে গিয়েছেন। এখানে আরেকটি কথা বলে রাখি, বিভিন্ন কারণ থাকতে পারে, ভয় ভীতি আতঙ্ক থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলের নেতার কিন্তু সেই ভয় ভীতি আতঙ্ক থাকা উচিত নয়। যুদ্ধক্ষেত্রে ভয় যারা পাবে তার যুদ্ধক্ষেত্রে যাওয়ার দরকার কি? রণক্ষেত্রে তোকে পালিয়ে যাওয়া ব্যক্তি কখনোই কোনো সৈনিক বীর হতে পারে না। তাই যুদ্ধক্ষেত্রে যেতে হলে সেই শক্তি, সাহস, মনোবল এবং একাগ্রতা থাকা একান্ত প্রয়োজন। আসুন সজীবজের জয়ের কথা বলছি, শুরুটা এরকম ভাবে করি। যেমন ধরুন 5 তারিখে আমাদের সেনাবাহিনী শেখ হাসিনাকে একটি হেলিকপ্টারে করে প্রথমে ভারতের আগরতলায়, তারপর ওইখান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদ, যে তাদের আর্মি বেস, সেখানে নিয়ে গিয়েছিলেন। সজীবজের জয় কিন্তু শেখ হাসিনা তখনও ভারতের মাটিতে পা রাখেননি। তার আগেই তিনি ফেসবুক লাইভে এসে তিনি কি বলেছিলেন আপনারা জানেন। তিনি একেবারে দুঃখ ভারাক্রান্ত, একেবারে খুবই মন খারাপ, অশ্রুসজল চোখে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমাদের পরিবারের আর কেউ রাজনীতি করবে না, শেখ হাসিনা আর রাজনীতি করবে না, আমরা রাজনীতির সঙ্গে নেই, বাস এই পর্যন্তই। এর চেয়ে বেশি বলার দরকারও নেই তখনকার সময়ে। কিন্তু ওইটাকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব সুন। শেখ হাসিনা তখন কলকাতা মানে কি বলে দিল্লিতে পৌঁছানো নাই। তিনি কিভাবে দলে তার পরিবারের সিদ্ধান্তটি তিনি এইভাবে বলে ফেলেন। আবার 1-1.5 মাস যাওয়ার পর থেকেই কিন্তু তিনি সরব হলেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, বিশেষ করে ভারতীয় এবং ওয়েস্টার্ন মিডিয়াগুলির সঙ্গে তিনি কথা বলতে শুরু করেন। এখানে একটি কথা বলি, সেটা হলো মাত্র 2 দিন আগে বিবিসিতে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ কিন্তু আওয়ামী লীগকে আবার সোজা হয়ে দাঁড়ানোর পক্ষেই মত দিয়েছে। একটি নির্বাচন ঘোষণা হয়েছে, তারা কিন্তু চায় নির্বাচনে অংশ নিতে, নির্বাচন করতে। তারা কিন্তু নির্বাচন বানচাল করতে চায় না, এবং তারা বলেছেও নির্বাচন বানচাল করতে চায় না। তো এই যদি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে দেশে অবস্থান করা দেশে বিদেশে নেতৃবৃন্দদের মনোভাব হয়, সেই মনোভাব তো দলের নেতা বা ভবিষ্যৎ নেতা তাদের বোঝা উচিত। দলের ভবিষ্যৎ, দলের নেতা কর্মীদের ভবিষ্যৎ মাথায় রেখে নেতাকে কথা বলতে হবে। কিন্তু এতটুকু দায়িত্বশীল বক্তব্য কি সজীবজের জয় তিনি রাখছেন? নিশ্চয়ই আপনারা জানেন, আমি বিবিসির আওয়ামী লীগের নেতাদের অভিমতটুকু আপনাদেরকে বললাম, যেহেতু নির্বাচন সামনে। নির্বাচন সেটা যেরকমই হোক, আওয়ামী লীগ নির্বাচনে
যদি তারা তো সরকার পক্ষ তো আওয়ামী লীগকে নির্বাচনে নিতেই চাচ্ছে না, কিন্তু আমরা বলি, আমরা যারা বাইরে, যারা আন্তর্জাতিক সম্প্রদায়, যারা প্রভাবশালী, জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং প্রতিবেশী ভারত, তারা কি চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হোক? তারা নিশ্চয়ই চায় না। এবং আন্ডারগ্রাউন্ডে এইগুলি নিয়ে কিন্তু দর কষাকষি হচ্ছে ইউনূস সরকারের কাছে। ইউনূস সরকার বলবে না, কিন্তু সেটা আমরা বুঝতে পারি, বিভিন্ন সূত্র থেকেই সে সমস্ত খবরগুলি আমরা পাই, যে কারণে আপনাদেরকে অবহিত করার প্রয়াস করছি। প্রিয় দর্শক, সজীবজের জয় কদিন আগে রয়টারকে কি বললেন? তিনি রয়টারকে বললেন তারা নির্বাচনকে প্রতিহত করবে, তারা নির্বাচনকে অংশ নেবে না, কিন্তু প্রতিহত করবে, নির্বাচন করতে দেওয়া হবে না। ওইটা যদি সজীবজের জয় নাও বলেন, ইউনূস সরকার এবং বাংলাদেশের জনগণ তা বুঝে। মানুষ তো আর বেহুদা নয়, মানুষ কিন্তু সবেই বুঝে। নির্বিঘ্নে ডক্টর ইউনূস নির্বাচন করবে আর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ চেয়ে চেয়ে দেখবে, এটা হতে পারে না। আওয়ামী লীগের এটা বলার দরকার নেই। আওয়ামী লীগকে বলতে হবে কেন? এটা সাধারণ মানুষ পর্যন্ত বুঝে যে আওয়ামী লীগ শেখ হাসিনা যাওয়ার পর কেউ একটি লোক রুখে দাঁড়ানোর মতো রাস্তায় নামেনি। সেই আওয়ামী লীগেরই এখন লক্ষ লক্ষ সমর্থক যারা জানে ডক্টর আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায় নির্বাচন কঠিন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডক্টর ইউনূসের সরকার এবং ইউনূসকে ঘিরে রাখা ধান্দাবাজরা এটা তারাও জানে যে আওয়ামী লীগকে খেপিয়ে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ কতটুকু গ্রহণ করবে বা আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু গ্রহণ করবে, সেটা কিন্তু অনেকটাই চিন্তার বিষয়, ভাবনার বিষয়, উদ্বেগের বিষয়। সেই জিনিসগুলি যদি কেউ বুঝতে না পারে, আমি বলবো বেহুদা, রাজনীতিবিদেই নয়। তাই বলছিলাম প্রিয় দর্শক, কি বললেন সে আমাদের সজীবজের জয়? আমি এখানে বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা কথা বলি, জয়ের সঙ্গে আমার খুব ভালো পরিচয়। আমি ওনার বাসায়ও গিয়েছি, অনেক আগে ইন্টারভিউ করেছি ওনার সঙ্গে। আমার একাধিকবার টেলিফোনে লং টাইম কথা হয়েছে। অত্যন্ত ভদ্র, বিনয়ী, মেধাবী, বলবো একাডেমিক মেধাবী যেটা, সেটা বলবো। রাজনৈতিক জ্ঞানের সম্পর্কে আমার প্রশ্ন আছে, কিন্তু তিনি একাডেমিকলি অত্যন্ত মানে কি বলে মেধাবী এবং ভদ্র, বিনয়ী। উচ্ছৃঙ্খল কথাবার্তা বলা বা মানুষকে অপমান করা, এই ধরনের অ্যাটিচিউড আমি তার কাছে দেখতে পাইনি। এজন্য সেটার জন্য আমি তার প্রশংসা হাজারবার করব, নো ডাউট। বলছি রাজনৈতিক অভিজ্ঞতার কথা। রাজনীতি আর ব্যক্তিগত বিহেভিয়র, ব্যক্তিগত বিভিন্ন ইস্যু, ব্যক্তিগত সম্পর্ক সব ছাপিয়ে আপনার যখন একজন রাজনীতিবিদকে রাজনীতির ছবিতে দেখতে যাবেন, তখন আপনার অভিব্যক্তি এবং আপনার চিন্তা চেতনা তাকে ঘিরেই হবে। মানুষ ভোট দিতে যায় কি শুধু মার্কা দেখে? মানুষটাকেও দেখে, এই লোক কতটুকু তার জন্য উপযোগী। এ তো নির্বাচন আসছে, আপনারা জানেন নির্বাচনে অনেক প্রার্থী আসবে, ক্যান্ডিডেট আসবে। আপনি কি মনে করেন সব টাকা দিয়ে হয়ে যায়? সব মানুষ টাকা দিয়েই ভোট দিয়ে দেয়? তা হয় না। মানুষের বিভিন্ন দিক মানুষ বিবেচনা করে। এমনকি আমি এমনও দেখেছি গ্রামের অতি সাধারণ অশিক্ষিত মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, গার্মেন্টস কর্মী,
ভ্যান চালক, ট্রাক চালক, তারাও কিন্তু যখন তার নেতা নির্বাচন করে, নিশ্চয়ই আরেকজন রিক্সাওয়ালাকে করে না, সে তাকেই করে যে তার কথা বলবে, যে তার অধিকার নিয়ে কথা বলতে পারবে। সেটাই নিয়ম। প্রিয় দর্শক, তো সজীবজের জয়ের ব্যাপারটা ইদানিং একটা কথা আছে, সেটাও একটু বলে রাখি। কথা যত কম বলা যায় তত ভালো। এক নম্বর, অনেক কিছুতেই নীরবতাও দেশ জাতির স্বার্থে করতে হয়, অনেক সময় দলের স্বার্থেও নীরব থাকতে হয়। চলতে দিন না। গঙ্গা, আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, পানি তো বহমান। সেই পানি আমাদের বুক ছিঁড়ে বইতে বইতে বঙ্গোপসাগরে পতিত হয়। তার মাঝে অনেক ঘটনা ঘটে যায়, অনেক সুখের খবর আসে, দুঃখের খবর আসে, বিপর্যয় আসে, রৌদ্রোজ্জ্বল দিন আসে, মানুষ হাসি খুশিতে গা ভাসিয়ে দেয়, আবার অনেক সময় দুঃখ বেদনায় মানুষ আক্রান্ত হয়। এই তো বাস্তবতা। প্রিয় দর্শক, সজীবজের জয় কদিন আগেই রয়টারকে বললেন তিনি নির্বাচন করতে দিবেন না, বা নির্বাচনের প্রতিহত করা হবে। আজকে তিনি ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ার একটি প্রভাবশালী পত্রিকা, তিনি ইন্ডিয়া টুডেতে তিনি আজকে বলছেন, কি বলছেন তিনি আজকে? ইন্ডিয়া টুডে কিন্তু খুব প্রভাবশালী পেপার ভারতের। আপনারা দেখবেন ভারতের ইন্ডিয়া টুডে খুবই রেসপেক্টেবল, ওয়েল নোন, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত একটি মিডিয়া। সেখানে তিনি বলেছেন যে নির্বাচন বানচাল করবে। আরে বাবা, আপনার এটা বলার দরকারটা কি? আপনি যদি নাও বলেন তাহলেও তো মানুষ অনুমান করতে পারে যে আপনার বানচাল শব্দটা এক জিনিস, প্রতিরোধ এক জিনিস, বা নির্বাচন বয়কট সেটা আরেক জিনিস। আপনি বলতে পারেন আমরা নির্বাচন বয়কট করবো, আমরা কাউকে ভোট দেব না, ভোট দিতে যাব না, এই নির্বাচনে আমরা যাব না। কিন্তু নির্বাচনে সহিংসতা, এটা তো আপনি করতে পারেন না, এবং এটা তো আপনার করা উচিত না। এটা তো অন্য জিনিস, এটা তো সাধারণ মানুষ, আপনার অনেক দলের অনেক লোকই এটা অ্যাকসেপ্ট করবে না। আর ধরা যাক আরেকটা উদাহরণ দিই আপনাকে, আজকে অন্য কেউ কিছু করবে, সেই ব্লেম আসবে আওয়ামী লীগের উপরে। আওয়ামী লীগের ব্লেম আসলে কি হবে? আপনি ওয়াশিংটনে বসে আছেন, আপনার দলের কর্মীদের উপরে আসবে, দলের নেতা, প্রথম মানে কি বলে, প্রথম সারির নেতা, দ্বিতীয় সারির নেতা, তৃতীয় সারির নেতা, তাদের উপরে আসবে। এমনিতেই আওয়ামী লীগ 5ই আগস্টের পর দূর উরের উপর আছে। আপনারা শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, আপনি ওয়াশিংটনে, আপনাদের প্রথম সারির মন্ত্রী মিনিস্টার অধিকাংশই ভারতে পালিয়েছে। কিন্তু দেশে যারা আছে, আপনি ওয়াশিংটনে বসে কথা বলছেন, আর এই কথার যে ধার, সেই ধারে কাটবে হলো আপনার দেশের, আপনার নেতা কর্মীরা। তো একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এটা কোনো অবস্থাতেই আশা করা যায় না। আপনি এটা বলতে পারতেন যে আমরা নির্বাচন বয়কট করলাম, আমরা আওয়ামী লীগ নির্বাচনে যাব না, দেশবাসী আপনারা এই পাতানো নির্বাচনে আপনারাও যাবেন না, বৃহত্তর দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে এ দেশে নির্বাচন হতে পারে না, এইসব কথা আপনি বলতে পারেন 100 বার, এবং আপনি বলছেনও। কিন্তু একেবারে নির্বাচন বানচাল করে দেবেন, সহিংসতার ইসে করবেন, এটা আপনার বলার দরকারটা কি? এখন তারা করবে, এমনিতেই তারা অনেকেই বসা আছে, এমনি সারাক্ষণ তারা আওয়ামী লীগের বিরোধিতা করতেছে, এবং তারা আরো সুযোগ পাবে, করবে, তারা দোষ যাবে আপনার উপরে। এটা কি সত্য ঘটনা নয়? আপনাকে এই কথা আপনাকে কি কারণে বলতে হবে যে নির্বাচনে ইসে আপনার নির্বাচনকে প্রতিরোধ করবেন? প্রতিরোধ শব্দের অর্থ দ্বারা এরকম যে নির্বাচন বানচাল করবেন আপনারা।
কিন্তু দেশে একটি জাতীয় নির্বাচন হচ্ছে, সে যেভাবেই হোক আপনি একমত পোষণ নাও করতে পারেন, ও আপনার মতো অনেক লোক একমত পোষণ করেন, আপনার দলও করে না, অনেক জনগণও করে না, অনেক নিরপেক্ষ মানুষও করে না। আমরা যারা কথা বলি বাইরে থেকে, বিশেষ করে আমি আমার পার্সোনাল কথা বলতে পারি, আমি একাধিকবার এখনো বলছি ডক্টর ইউনূসকে ধান্দাবাজির নির্বাচন ছেড়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল, আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। আওয়ামী লীগ দেশের নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে বিদেশে কোথাওই এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনারা দেখুন না, ডক্টর ইউনূস নির্বাচন করবেন, দেখেন নির্বাচনে আসুক, কে ক্ষমতায় আসবে? ওদের ইদার জামাত নয় বিএনপি। জামাতের কথা আজকাল খুব জোরসোরে শোনা যাচ্ছে, সেটারও যথেষ্ট কারণ আছে, সেটা এখন এক্সপ্লেন করার দরকার নেই। কিন্তু তাদেরকে সংসদীয় রাজনীতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদেরকে তাদের কাজটুকু করতে দেন। এখন আওয়ামী লীগের যে বিষয়টা, আরেকটা কথা বলি, যেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিবিসি কে বলেছে যে তারা নির্বাচন করতে চায়, তারা নির্বাচনকে বানচাল করতে চায় না, দ্যাট ইজ তারা সহিংসতার পথ অবলম্বন করতে চায় না। আর তারা হয়তো মনে করে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সেটা আওয়ামী লীগকে এখন সহনশীল, এত বড় একটি অভ্যুত্থানের পর, ক্ষমতা হারানোর পর এই আওয়ামী লীগের উপরে অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমি 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 এর আগের একটি ভিডিওতেও বলেছি যে শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে যায় সেদিন মৃতের সংখ্যা ছিল 7,000 সামথিং। আর তারপরে ইউনূস ক্ষমতা নেওয়ার পরে এটা গিয়ে 14,000 হলো, ইউনূস বলে 2,000, তাহলে বাকিগুলি কে মারছে? এই সমস্ত পয়েন্টে তো আপনারা কথা বলতে পারেন। তাদেরকে কে মারলো? শেখ হাসিনা তো দেশ ছেড়ে চলে গেল 5 তারিখ, পরে তাদেরকে কে মারলো? পয়েন্ট 1। পয়েন্ট 2, আওয়ামী লীগ দোষ করে নাই? চুরি, সন্ত্রাসী, খুন, ঘুম, ক্ষমতার অপব্যবহার, দম্ভ, এগুলি কি আওয়ামী লীগ করে নাই? আওয়ামী লীগকে সহনশীল। এখন আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে হবে, জনগণ ডিসাইড করবে দেশে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। আওয়ামী লীগের প্রতি জনগণের কতটুকু সহানুভূতি আছে সেটা জনগণ দেখাবে, এবং সরকারও বুঝতে বাধ্য হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে বাধ্য হবে। মানুষকে, আওয়ামী লীগকে, মানুষের কাছে গিয়ে আওয়ামী লীগকে বুঝাতে হবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। ভুল ত্রুটি কিছু হয়েছে, ভুল ত্রুটি হবে না কেন? মানুষ মাত্রই তো ভুল হয়, দলেরও ভুল হয়, ডাক্তারও ভুল করে, রুগী মারা যায়, রাজনীতিবিদ যখন ভুল করে তখন দেশের ক্ষতি হয়, স্বাভাবিক কথা। এগুলি কোনো নতুন কথা না, আমার কথা না, আমার বাণী না। আমিও আপনাদের মতো, আপনাদের মতোই জানি, আমি মহা কোনো পণ্ডিত নই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, হয়তো বিষয়টি আমি এক্সপ্লেন করতে পারি, আপনাদেরকে বলতে পারি, ইউ টেক ইট অর লিভ ইট, ইটস আপ টু ইউ। প্রিয় দর্শক, সেই জন্য বলছেন যে এই আওয়ামী লীগকে এখন মানুষের কাছে যেতে হবে এবং মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগকে নম্র, ধীর, স্থির, সহনশীল, সুন্দর ব্যবহার, বাংলাদেশের প্রকৃত ইতিহাস, আওয়ামী লীগের গৌরবের ইতিহাস, এইগুলি বলতে হবে। এখন আপনি যদি গিয়ে কথায় কথায় বলেন যে সহিংসতার কথা বলেন, আগুন জ্বালাও, আগুন, বাসে আগুন, ট্রেনে আগুন, ট্রাকে আগুন, আগুন সন্ত্রাস দিয়ে বিএনপি যে আন্দোলন করেছিল সফল হয়েছে, তো আপনাদের আওয়ামী লীগের আমলেই হয়েছে? হয়েছে? হয়নি। সন্ত্রাস দিয়ে শান্তি আসে না। এক ডক্টর ইউনূস সরকার এখন যা করছে ঠিক অনুরূপ কাজ করে প্রতিশোধ নেওয়া যায় না, এবং এই প্রতিশোধও আপনার দীর্ঘস্থায়ী হয় না, সেটাও মনে রাখতে হবে। আজকে দেখুন আরেকটা উদাহরণ দিই, এই যে আওয়ামী লীগ 5 তারিখে ক্ষমতা হারানোর পর আজকে 1.5 বছরে দেশের সাধারণ মানুষ বুঝে না যে ডক্টর ইউনূসের আমলের চেয়ে আওয়ামী লীগের আমল অনেকেই বলে ভালো ছিল। কেন বলে ভালো ছিল? খাদ্যদ্রব্যের দাম কম ছিল, অর্থনীতির সচল ছিল, সবকিছুই ছিল, উন্নয়ন হয়েছে। তারপরেও যে কারণেই হোক, আওয়ামী লীগের অসংখ্য ভুলের মাসুল আওয়ামী লীগকে দিতে হয়েছে বলেই 5 তারিখ
শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। আর আওয়ামী লীগের নেতারা দলে দলে পালিয়েছিল ভারতে, আত্মগোপন করেছিল দেশে। আর এখনো তাদের অনেকেই সেই আত্মগোপন অবস্থায় এবং বেরোতে পারছে না। তারা এক ভয়াবহ সংকটে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব আওয়ামী লীগ তারা আজকে সাফার করতেছে। আর আপনি ওয়াশিংটনে বসে আপনি বলবেন নির্বাচন বানচাল করে দেব, নির্বাচন প্রতিরোধ করব, এগুলি কোনো সুস্থ চিন্তা বা বিচক্ষণ রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে না। এতে লাভকার, লাভ বিপক্ষ গ্রুপের, আওয়ামী লীগের ক্ষতি। আপনার এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ আরো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। আর লাভ হইতে পারে কার? লাভ হইতে পারে শাসক গোষ্ঠীর, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা বলবে যে দেখুন, এই আওয়ামী লীগ দেখুন এইসব কিছু করতেছে, এখানে হয়তো অন্য কেউ কোনো বাসে আগুন দিল, সে দোষ আসবে আপনার উপর। কেউ কাউকে মেরে ফেললো, দোষ আসবে আপনার উপর। যে হাদিকে মারা হয়েছে, হাদি হয়তো আত্মকলহ উইদিন দেম হইতে পারে। বিভিন্ন জনের নামও আসছে, এমনকি কি বলে আপনার মির্জা আব্বাসের কথা বলা হয়েছে। যদিও আমি মনে করি মির্জা আব্বাসের আসনে মির্জা আব্বাস যে ভোট পাবে তার 5% ভোট হাদি যদি নির্বাচন করত পাবে না। তাই হাদি, এরপরেও মির্জা আব্বাসের নাম আসছে জামাতের ওই যে সাদেক কায়েমের কথা বলা হচ্ছে, ডাকসুর বিপির কথা বলা হচ্ছে। তো এখন আওয়ামী লীগ যদি এইসব উস্কানিমূলক কথা বাইরে থেকে করে, তাহলে তারা স্বাভাবিক, যে বলে রাজা যত বলে পরিষদ দল বলে আরো শতগুণ। ওই ইউনুস কিছু বলতে হবে না, ইউনুস কিন্তু তেমন কিছু বলেও না, কিন্তু ও একটা ভালো সুযোগ তার। সে কিন্তু আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়ার মতো তারা উনি কথা বলেন না। উনি গেলে দু হাত বাড়িয়ে বাড়িয়ে বলেন আমরা এক পরিবার, এই করতে হবে, ওই করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, এই বঙ্গোপসাগরের সম্পদ, ওখানে হীরা আমার মণি মাণিক্য সবের নিচে আমরা সবাই চলেন যাই বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিয়ে আর মণিমাণিক্য সব তুলে নিয়ে আসি, আইসা আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলি, ভারতকে ভেঙে ফেলি, 7 সিস্টার। উনি তো এগুলোই বলে আজ পর্যন্ত। আবার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য হচ্ছে, আম পাঠাচ্ছেন দিল্লিতে, মোদি বাবুকে খুশি করার জন্য আম যাচ্ছে, চাপাই নবাবগঞ্জের আম, রাজশাহীর আম, পদ্মার ইলিশ যাচ্ছে, পূজা আসলে পরে টন টন পদ্মার ইলিশ। দেশের মানুষ ইলিশ কিনে 15 টাকায়, কথার কথা। কলকাতার মানুষ ইলিশ কিনে 10 টাকায়। এই হলো আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক। বিদ্যুৎ আসছে, বিদ্যুতের দাম বাড়াইলে নাকি আদানির কাছ থেকে আর বিদ্যুৎ আনা হবে না, এখন আরো বিদ্যুৎ বেশি আনা হচ্ছে এবং বেশি দামে। ভারতের সঙ্গে নাকি বাণিজ্য বৈষম্য কম। ভারতের সঙ্গে শেখ হাসিনা চলে যাওয়ার পর এটা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স যেটা বেরিয়েছে সেটার বরাত দিয়ে বলছি, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে 17%। এবং যে ভুয়া কথাগুলি বলতো আগে শেখ হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, পাকিস্তানের সঙ্গে এখন যা সম্পর্ক তার চেয়ে ভালো সম্পর্ক, ভালো বাণিজ্য ছিল শেখ হাসিনার আমলের। জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজাকাররা এই সমস্ত কথা বলে বেড়ায়। আর রাজাকারদের সঙ্গী ডক্টর ইউনুস সেই সুযোগটাই নিয়েছে। কিসের সংস্কার? কোন সংস্কারটা এখন পর্যন্ত হয়েছে? সজীবজের জয়, আপনি এই সমস্ত কথাবার্তাগুলি বলেন, এই সমস্ত পরিসংখ্যানের কথাগুলি বলেন, আপনার দলের কর্মীদেরকে আরো, দলের কর্মীরা কিন্তু অনেক সংযত। আমি মনে করি আওয়ামী লীগের কর্মীরা ভয় ভীতি আতঙ্কের মাঝেও তারা, গোপালগঞ্জে আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেক কিছু করেছে। বাংলাদেশের শাসক গোষ্ঠী এখন যারা, বা এই যে পোলাপান রাজনীতিবিদরা, তারা যদি কাউকে ভয় পায় সেটা হলো গোপালগঞ্জ।
কারণ গোপালগঞ্জে গিয়ে তারা ট্যাঙ্কির ভিতর দিয়ে পালিয়ে যান বাঁচিয়ে খুলনা গিয়েছিল। ইউনো, গোপালগঞ্জকে যদি কেউ ভয় পায়, পিনাকি ভট্টাচার্য ভয় পায়। এই যে পিনাকি হুজুর নতুন এই যে মালওয়ান থেকে মুসলমান হয়েছে বলে, আমি বিশ্বাস করি না। তো এই ধরনের ওরা আচ্ছা বলেন, আমি আরেকটা কথা বলি, কথা প্রসঙ্গেই তো কথা আসে। এই যে পিনাকি আওয়ামী লীগ থেকে মধু খেলো, আবার ওই আওয়ামী লীগের আমলেই শত শত কোটি টাকা কামিয়ে ময়দা দিয়ে কালো জ্বরের ওষুধ ক্যাপসুল বানিয়ে 279 জন শিশু কিশোর সহ বয়স্ক লোকদেরকে হত্যা করে যখন ধরা গেল, যখন ডিবি ডাকলো বাংলাদেশে শেখ হাসিনার আমলে, তিনি আত্মগোপন করলেন। আর এই যে এবি পার্টি, এর যে প্রেসিডেন্ট রাজাকার মুজিবুর রহমান মঞ্জু, সে এই বর্ডারে নিয়ে গিয়ে তাকে অনেক পয়সার বিনিময়ে ওই পারে পার করে দিলেন। কোথায় গেলেন? দেশটার নাম ভারত। যে ভারত নিয়ে পিনাকি সারাদিন তার ঘুম নেই। ভারতে গেলেন, কলকাতায় থাকলেন, শিলিগুড়ি থাকলেন, ধান্দাবাজি করে আরো টাকা দিয়ে ভারতে একটা পাসপোর্ট বানালেন, বানিয়ে গেলেন থাইল্যান্ডে। ভারতের পাসপোর্টে তো অনেক জায়গায় এমনিতেই ভিসা ছাড়া যাওয়া যায়, আপনারা জানেন। সেখান থেকে প্যারিসে। আর এই পিনাকি প্যারিসে গিয়ে তারেক রহমানের পয়সায় অনর্গল ভারত আর আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু করলেন আন্দোলন। বিএনপির লাভও হলো। বিএনপির এই আন্দোলনে দেশবাসীকে এনটি ভারত এবং এনটিএ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভালো ভূমিকা সে রাখলো। আর তার ভিউয়ার তো সব হলো ধর্মভিত্তিক ওই মাদ্রাসার অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত পোলাপানগুলি। যাই হোক, যেটা বলছিলাম, তো এই হলো এই পিনাকি। এখনো তো দেখেন, শুরু করেছিল ইউনুস সের গুনগান গেয়ে, এখন ইউনুসের বিরুদ্ধে কিন্তু আবার বিএনপি তো তার একেবারে এখন শত্রু, দা কুমড়া সম্পর্ক হয়ে গেছে। জামাত প্রেমিক হয়েছে সে, কিন্তু জামাত কেউ ডুবাবে, ও ওখানেও বেশি দিন থাকবে না। শেষ পর্যন্ত আমি বোধহয় কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, শেষ পর্যন্ত ও কি করবে জানেন? ওই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ওই ব্যবসায় নামবে, সংখ্যালঘু আন্দোলনের নামে নেমে ক্ষান্ত দিবে। এরপরে শেষ বয়সে ওই যে আমি বলছি যে গয়া কাশী মথুরা বৃন্দাবন, ওখানে গিয়ে হরে কৃষ্ণ কীর্তন করবে। এই হলো পিনাকির চরিত্র। আজকারা আপনারা আজকে লিখে রাখতে পারেন, আগামী 10-15 বছর সে কি করবে। আজকে আপনাদেরকে আমি বললাম, আমি একজন হিন্দু, আমি একটা হিন্দুর ভিতরের মনোবৃত্তি কতটুক কি করতে পারে, তার মানসিকতা আমি বুঝতে পারি। সে কতটুক ভারত বিরোধী, কতটুক হিন্দু বিরোধী, সেই বিষয়টা আমি বুঝতে পারি এই কারণেই যে আমিও হিন্দু। এই জন্য আরেকটা আছে, নাম বলছি কি জানি, আমি ওদের কথা আসলে শুনতে চাই না। যে গৌতম দাস বলে আরেকজন আছে, আরেক বাচাল, মহাপণ্ডিত, মহাবুদ্ধিজীবী, কাগজপত্র বিশাল, ও সংবিধান, অর্থনীতি, রাজনীতি নিয়ে বিশাল গবেষণা তার, বুঝছেন? সমস্ত ভুল তথ্য, সব বলতে ইনিয়ে বিনিয়ে। ধরেন এদের বক্তব্যটা এরকম, ধরেন আমি আমি এখন আপনাদের সামনে কথা বললাম কত, ধরেন 30 মিনিট। তা আমার বক্তব্য যদি কোট করতে হয়, যে জায়গাটা কোট করবে, যেটা আর বাকি 30 মিনিটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই 30 সেকেন্ড, তারপর বলবে এই যে দেখছেন, এই যে আমাদের বিরুদ্ধে, ওই যে দেশের বিরুদ্ধে কথা হয়ে গেছে, এই যে ইসলামের বিরুদ্ধে কথা হয়ে গেছে। এই হলো পিনাকি, গৌতম দাস সহ দেশের বাইরে থাকা কতগুলি পাখি বীজ। আজকাল দেখলাম যে এটা বেশ পপুলার, পাখি বীজ, পাখি প্রজন্ম, জারজ, এই সমস্ত ত্যায্যপুত্র, এই সমস্ত কথাবার্তা বলে। পিনাকি নাকি নাকি ত্যায্যপুত্রও করেছিল তার বাবা, আমি যেটা শুনলাম আর কি, হইতেও পারে। সবকিছু তো ভাই জানি না, বলতেও চাই না, কিন্তু ওর যে বিহেভিয়ার, ওর যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, এটা ভদ্র ভালো পরিবারের মা সন্তান এরকম হইতে পারে না। ও
কেন এরকম অমানুষ হলো, আমি মাঝে মাঝে ভাবতে ভাবতে অবাক হই। প্রিয় দর্শক, বলছিলাম সজীব অজয় জয়ের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তাকে সংযত হতে হবে। আমি জানি না সে কার উপদেশ শুনে, জানি না। ওই যে আপনাদেরকে বোধহয় বলছিলাম, আমি ওটা ভিডিও করেছিলাম, যে আগের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর A.K.M. আব্দুল মোমেন, ওই ইসলামিক ছাত্র ফেডারেশন করত, রাজাকার ছিল, তার বাবাও রাজাকার ছিল। সে এখন আবার নিউ ইয়র্কে এতদিন আত্মগোপন করে, আগে তো মাথার মধ্যে মাথার মাঝে সেই পরচুলা লাগিয়ে যুবক সেজে থাকতো 75 বছর বয়সে। এখন কিন্তু সে ফ্রেঞ্চ কাট, অমিতাভ বচ্চন হয়েছে। সে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রেখে বেশ আসা শুরু করলো। আমাদের পত্রিকায় জন্মভূমিতে প্রথম আমি রিপোর্ট করি যে সে নিউ ইয়র্কে। সম্প্রতি তিনি আরেকটি মিটিং এ, বিজয় দিবসের মিটিং এ আসলেন। এখন এই ডক্টর মোমেন ভীষণ ক্লোজ ছিল সজীব অজয় জয়, আর এই সজীব অজয় জয়ের আশীর্বাদেই ডক্টর মোমেন ওই পর্যন্ত গিয়েছেন। তো এখন সজীব অজয় জয় বোধহয় তার ফেরেশতা মনে করে যে যে জ্ঞানের ভান্ডার। সজীব অজয় জয় হয়তো তার উপদেশ শুনছে, আর না হয় এই ধরনের কাণ্ড জ্ঞানহীন কথাবার্তা একটি ভবিষ্যৎ রাজনৈতিক দলের দায়িত্ব সম্পন্ন নেতার মুখ দিয়ে সাজে না। এবং এই ডক্টর মোমেন সে ছায়া আওয়ামী লীগ ডুবুক। আমি এই জন্য একটি এপিসোড গত সপ্তাহে করেছিলাম, যেটা শেখ হাসিনাকে ডুবিয়ে ডক্টর মোমেন এখন নিউ ইয়র্কে। শেখ হাসিনাকে যে কজন ডুবিয়েছে তার মধ্যে মোমেন এবং তার ভাই আবুল মাল আব্দুল মুহিত, যিনিও ছিলেন ইসলাম মুসলিম লীগ থেকে এসেছেন, পরে জাতীয় পার্টি, তারপরে শেখ হাসিনা ওনাকে পিক করছেন অর্থনীতিবিদ। কত বড় অর্থনীতিবিদ তিনি আমি জানি না। আন্তর্জাতিক ভাবে অর্থনীতিতে যে সমস্ত লোকরা খুব প্রভাবশালী, তাদের সেই লিস্টে কিন্তু আবুল মাল আব্দুল মুহিতের নাম নেই, কিন্তু তিনি অর্থমন্ত্রী। রাজাকারকে এরশাদ এবং শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বানিয়েছিলেন। যাই হোক, সজীব অজয় জয়দের বোধোদয় হওয়া উচিত। দলকে নেতৃত্ব দিতে হবে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। সজীব অজয় জয় না থাকলেও আওয়ামী লীগ থাকবে। বঙ্গবন্ধু নেই, আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা বাংলাদেশে নেই, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বের দরকার, আওয়ামী লীগের থেকে নেতৃত্ব বেরিয়ে আসতে হবে। হঠকারী রাজনীতি নয়, দেশকে ধ্বংস করার রাজনীতি নয়, দেশের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখানোর রাজনীতিতে আওয়ামী লীগকে এগোতে হবে। প্রতিহিংসা, দম্ভ, অহংকার আওয়ামী লীগকে আজ বিপর্যয়ের মুখ দেখিয়েছে। সেই আওয়ামী লীগকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে সৎ আওয়ামী লীগ হতে হবে, দায়িত্বশীল আওয়ামী লীগ হতে হবে। বিভিন্ন ধরনের অপকর্মের জন্য মানুষের কাছে তাদের মার্জনা চাইতে হবে। পরিশুদ্ধ আওয়ামী লীগ হতে হবে। আওয়ামী লীগেই দেশের ভবিষ্যৎ। একটি স্টেবল, স্থিতিশীল রাজনীতির পথ একমাত্র আওয়ামী লীগেই তৈরি করতে পারে। তাই আওয়ামী লীগকে দায়িত্বশীল হতে হবে। সজীব অজয় জয়, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, দায়িত্বশীল হন, রাজনীতি নিয়ে পড়াশোনা করুন। ইতিহাস এবং রাজনীতি একজন রাজনীতিবিদের জানা অনেক প্রয়োজন। তাই কথাবার্তায় সতর্ক হন। নিয়মতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকবেন। শুভ রাত্রি।